হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো, নিরাপদ আছো, ভালো আছো। তোমাদের সবাইকে তোলারাম কলেজ ইকোনমিক্স অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি নাজিয়া শারমিন হক, প্রভাষক অর্থনীতি বিভাগ, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। আজকে তোমাদেরকে আমি পড়াবো, যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে জেনারেল অ্যান্ড পার্শিয়াল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্সের চ্যাপ্টার হচ্ছে জেনারেল অ্যান্ড পার্শিয়াল ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিস। এই চ্যাপ্টারটা আমি পড়াচ্ছিলাম এবং তোমরা যারা এই মুহূর্তে আমার রেকর্ডেড ক্লাসটি দেখছো, তোমরা প্লিজ তোমাদের কমেন্ট বক্সে তোমাদের নাম এবং রোলগুলো একটু দিবে। তাহলে আজকে আমি তোমাদেরকে নিউ টপিকস পড়াবো এই চ্যাপ্টারে। আমাদের টপিকসের নাম হচ্ছে অতিরিক্ত চাহিদা ধারণা। অতিরিক্ত চাহিদা কি? আমি এর আগে মেবি তোমাদের এই চ্যাপ্টারে 2টা ক্লাস নিয়েছি। একদম ইনিশিয়াল কথাবার্তা বলেছিলাম, বাজার ভারসাম্য কি, ভারসাম্য কাকে বলে, কিভাবে চাহিদা যোগানের সমতার ভিত্তিতে বাজার ভারসাম্য নির্ধারিত হয়, গাণিতিক উদাহরণ দিয়ে করিয়েছিলাম এবং কিছু 2-3টা ম্যাথও করিয়েছিলাম বাজার ভারসাম্যের উপর। আজকে তাহলে আমি তোমাদেরকে একদম নতুন টপিকসে যাব, সেটা হচ্ছে আমাদের অতিরিক্ত চাহিদার ধারণাটা কি। আমরা অতিরিক্ত চাহিদা ধারণা, আমি একটা সূত্র লিখেছি, দেখো, EP = DP - SP। এখানে P দিয়ে বোঝাচ্ছে প্রাইস, D দিয়ে আমার বোঝাচ্ছে চাহিদা পরিমাণ, আর S দিয়ে বোঝাচ্ছে সাপ্লাই বা যোগানের পরিমাণ। কেমন? D দিয়ে হচ্ছে ডিমান্ড বা চাহিদা, P হচ্ছে প্রাইস বা দাম, S হচ্ছে সাপ্লাই বা যোগান। EP হচ্ছে আমার অতিরিক্ত চাহিদা। অতিরিক্ত চাহিদাটার প্রতীক হচ্ছে আমার EP। তাহলে দেখো, EP দিয়ে আমি একটা সূত্র লিখেছি, EP = DP - SP। অর্থাৎ অতিরিক্ত চাহিদা আমরা বলতে পারি যে আমাদের যদি চাহিদা থেকে যোগানের পরিমাণ আমরা যদি বিয়োগ দিই, তাহলে আমরা যা পাবো সেটাই আমার হচ্ছে অতিরিক্ত চাহিদা। অতিরিক্ত চাহিদা প্রতীক হচ্ছে, অতিরিক্ত চাহিদাকে আমার EP দিয়ে প্রকাশ করা হয়। অতিরিক্ত চাহিদাটা আমাদের হচ্ছে তিন ধরনের হয়। কি কি? দেখো, আমি লিখে রেখেছি। ধনাত্মক অতিরিক্ত চাহিদা, এক্ষেত্রে আমার ইপিটা হবে >0, অর্থাৎ পজিটিভ একটা মান আসবে। 0 থেকে মান মানে কি 1 2 3 4, তাই না? পজিটিভ মান, 0-র চেয়ে বড় মান হচ্ছে পজিটিভ মান, তাহলে ইপি হবে >0। আর 2 নম্বরটা লিখেছি ঋণাত্মক অতিরিক্ত চাহিদা। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আমার ইপি হবে <0, অর্থাৎ আমার ইপিটা হবে একটা নেগেটিভ মান আসবে। 0-র চেয়ে ছোট মান মানেই তো হচ্ছে নেগেটিভ মান। 3 নম্বরে আমরা লিখেছি শূন্য অতিরিক্ত চাহিদা। এক্ষেত্রে ইপিটা আমার কি হবে? =0। তাহলে আমার অতিরিক্ত চাহিদা 3 ধরনের হবে। 3 ধরনের হয়। কি কি? একটা হচ্ছে ধনাত্মক অতিরিক্ত চাহিদা, এক্ষেত্রে মানটা আসবে পজিটিভ একটা মান। 2 নম্বরে আমরা দিয়েছি ঋণাত্মক অতিরিক্ত চাহিদা, এক্ষেত্রে মানটা আসবে একটা নেগেটিভ মান। এবং 3 নম্বরে আমরা লিখেছি শূন্য অতিরিক্ত চাহিদা, এক্ষেত্রে ইপিটা আমার হবে কি? ইপিটা আমার হবে =0, অর্থাৎ 0 সমান। তাহলে আমি আশা করি তোমরা আমার পড়া বুঝতে পারছো। আর কমেন্ট বক্সে তোমাদের নাম রোলগুলো একটু এনশিওর করবে, এগুলো তোমাদের হাজিরা হিসেবে কাউন্ট করা হবে। আর চেষ্টা করবে শুধু আমার ক্লাসই না, সব স্যার এবং ম্যাডামদেরই ক্লাস করার চেষ্টা করা। ঠিক আছে? এতে তোমাদের ক্ষতি হবে না, উপকারী হবে। তাহলে আমরা অতিরিক্ত ধারণাতে তাহলে বললাম, আমরা তাহলে যদি একটু গ্রাফে আমরা দেখি, বাজার ভারসাম্যর গ্রাফটাই নেই। গ্রাফে যদি আমরা দেখি QD QS, চাহিদা যোগানের পরিমাণ ধরলাম, এটা হচ্ছে আমার চাহিদা রেখা, এই হচ্ছে আমার যোগান রেখা। 2টা রেখা, এখানে হচ্ছে P, লম্ব অক্ষে দিলাম দাম। 2টা রেখা যে বিন্দুতে ইন্টারসেক্ট করলো, এটাই কি? এটাই হচ্ছে আমার হচ্ছে আমার কি? হচ্ছে আমার ভারসাম্য বিন্দু। এখন দেখো, দাম যদি আমার P1 হয়, এ বিন্দুর নাম দিলাম S1, এ বিন্দুর নাম দিলাম D1। আর দাম যদি আমার P2 হয়, এক্ষেত্রে দাম ভারসাম্য দামের থেকে নিচে নামবে, আর এক্ষেত্রে দামটা উপরে উঠবে। এটার নাম দিলাম D2, এই বিন্দুর নাম দিলাম S2।
দেখো তাহলে আমরা এই জায়গায় কি দেখতে পাচ্ছি, ইপি less than 0 হচ্ছে ইপি equal to 0, নিচের এই অংশে ইপি গ্রেটার দ্যান 0। দেখো আমি গ্রাফটা এঁকেছি কিন্তু আমার বাজার ভারসাম্যের গ্রাফ। বাজার ভারসাম্যের গ্রাফ এঁকেছি, আমার ভূমি অক্ষে আমি দিয়েছি চাহিদার পরিমাণ আর যোগানের পরিমাণ, আর লম্ব অক্ষে মেজারমেন্ট করেছি দাম। তাহলে আমি প্রথমে একটা চাহিদা রেখা আঁকলাম, প্রাথমিক চাহিদা রেখা ডিডি প্রাইম, আর একটা যোগান রেখা আঁকলাম। চাহিদা রেখা ডিডি প্রাইম এবং যোগান রেখা এস এস প্রাইম, এই দুইটা রেখা আমার ই বিন্দুতে ইন্টারসেক্ট করলো। তার মানে ই হচ্ছে আমার ভারসাম্য বিন্দু। ই বিন্দু থেকে ভূমি অক্ষ বরাবর লম্ব টানলাম, পেয়ে গেলাম ভারসাম্য পরিমাণ Q0, আর ই বিন্দু থেকে লম্ব অক্ষ বরাবর রেখা টানলাম, পেয়ে গেলাম আমার P0 বা P0 ভারসাম্য দাম। ভারসাম্য দাম পরিমাণ আমরা পেয়ে গেলাম। এখন দেখো আমার দাম যদি ভারসাম্য দামের চেয়ে বেশি হয়, মনে করো ভারসাম্য দামের চেয়ে বেশি, P1 দিলাম, P0 থেকে উপরে আমি একটা দাম সেট করলাম, P1 দিলাম। এক্ষেত্রে দেখো আমি যে রেখাটা আঁকলাম S1 দিয়েছি, এই রেখাটা P1 থেকে আমার এই রেখাটা সাপ্লাই কার্ভকে যে বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুর নাম দিলাম, অর্থাৎ যোগান রেখা যে বিন্দুটা ছেদ করেছে এই বিন্দুর নাম দিলাম S1, আর চাহিদা রেখা যে বিন্দুটা ছেদ করেছে এই বিন্দুর নাম দিলাম D1। এখানে দেখো তো D1 বড় না S1 বড়, চাহিদা বেশি না সাপ্লাই বেশি? অবশ্যই আমার চাহিদার তুলনায় এখানে সাপ্লাই বেশি। তার মানে এখানে আমার কি হচ্ছে, এখানে আমার অতিরিক্ত চাহিদাটা কি হচ্ছে, লেস দ্যান 0, তাই না? চাহিদার তুলনায় আমার কখন ঋণাত্মক অতিরিক্ত চাহিদা হবে? ঋণাত্মক অতিরিক্ত চাহিদা তখনই হবে যখন আমার যোগানের তুলনায় চাহিদার পরিমাণটা কম থাকবে, তখনই আমার অতিরিক্ত চাহিদাটা ঋণাত্মক হবে। তাহলে এই সিচুয়েশনের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ইপি ইজ লেস দ্যান 0, অর্থাৎ অতিরিক্ত চাহিদাটা হবে ঋণাত্মক। আবার দেখো ই বিন্দু হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু, বাজার ভারসাম্য দাম এবং চাহিদা যোগানের পরিমাণ নির্ধারণ হয়েছে। তাহলে ই বিন্দুতে দেখো আমার চাহিদা তাই হচ্ছে আমার যোগান। এই বিন্দুতে আমার অতিরিক্ত চাহিদার পরিমাণ হবে 0। আবার আমি যদি ভারসাম্য দামের চেয়ে নিচে যদি প্রাইস সেট করি, সাপোজ মনে করো P2 দাম দিয়েছি, এর আগেরটা দিয়েছি P1, এটা দিলাম P2 দামে দেখো আমার এখানে চাহিদা রেখাকে ইন্টারসেক্ট করলো এই পয়েন্টে D2 পয়েন্টে, আর সাপ্লাই কার্ভকে ইন্টারসেক্ট করলো S2 পয়েন্টে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমার যোগান বড় না চাহিদা বড়? অবশ্যই আমার চাহিদা বড় আমরা দেখতে পাচ্ছি। তাহলে দেখো যোগানের তুলনায় আমার যদি চাহিদার পরিমাণটা বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আমার অতিরিক্ত চাহিদাটা হবে একটা পজিটিভ মান, গ্রেটার দেন 0। এক্ষেত্রে আমার যোগানের চেয়ে আমরা ধনাত্মক অতিরিক্ত চাহিদা বলতে কি বুঝি, যখন আমার যোগানের তুলনায় চাহিদার পরিমাণটা বড় হয় বা বেশি হয়, তখন সেক্ষেত্রে আমার অতিরিক্ত চাহিদাটা হয়ে যায় কি, গ্রেটার দেন 0, অর্থাৎ ধনাত্মক অতিরিক্ত চাহিদা আমরা পাই। আর যখন আমার চাহিদা যোগান সমান হয়, তখন অতিরিক্ত চাহিদাটা সেক্ষেত্রে হয় 0। আর যখন আমার সাপ্লাইয়ের তুলনায় চাহিদার পরিমাণটা কম হয়, অর্থাৎ যোগানের তুলনায় চাহিদার পরিমাণটা কম হয়, তখন আমার অতিরিক্ত চাহিদাটা হয় ঋণাত্মক অতিরিক্ত চাহিদা, এবং সেক্ষেত্রে আমার এই মানটা হয় ইপি ইজ লেস দ্যান 0, অর্থাৎ এই মানটা হয় 0-র চেয়ে ছোট। ওকে, তাহলে আমরা তিনটা ধারণা অতিরিক্ত চাহিদার যে আমি তিনটা যে প্রকারভেদ বলেছিলাম, ধনাত্মক অতিরিক্ত চাহিদা, ঋণাত্মক অতিরিক্ত চাহিদা, আর 3 নাম্বারটা বলেছিলাম শূন্য অতিরিক্ত চাহিদা। আমরা কিন্তু এই বাজার ভারসাম্য গ্রাফের ভিতরে আমরা কিন্তু এই তিনটা কনসেপ্ট আমরা কিন্তু দেখে ফেললাম। ক্লিয়ার হয়েছে? আশা করি আমি খুব ধীরে ধীরে পড়াচ্ছি, তোমরা আমার পড়া বুঝতে পারছো। আর তারপরেও যদি আমার পড়ানোতে তোমাদের কোনো ল্যাকিংস থাকে, কোনো বুঝতে কোথাও প্রবলেম থাকে, তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। আমি ইনশাল্লাহ চেষ্টা করব টপিকস রিলেটেড তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার, সকল সমস্যার সমাধান দিতে আমি চেষ্টা করব। ঠিক আছে? তাহলে অতিরিক্ত চাহিদা আমরা 3 ধরনের প্রকারভেদ আমরা কিন্তু এভাবে আলোচনা করলাম, মৌখিকভাবে আলোচনা করলাম, ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য অতিরিক্ত চাহিদা।
এবং আমরা কিন্তু বাজার ভারসাম্যের একটা সিম্পল একটা গ্রাফের মাধ্যমে আমরা কিন্তু দেখলাম যে আমাদের ধনাত্মক শূন্য আর হচ্ছে ঋণাত্মক অতিরিক্ত চাহিদাটা কেমন হবে আমরা কিন্তু ডায়াগ্রামের চিত্রের সাহায্যে আমরা কিন্তু দেখে ফেললাম। এখন আমি তোমাদেরকে আমরা চলে যাব অতিরিক্ত চাহিদা চিত্রের সাহায্যে কিভাবে আমরা অঙ্কন করব, অর্থাৎ চিত্রের মাধ্যমে আমরা কিভাবে অতিরিক্ত চাহিদাটা ড্র করতে পারি। ওকে, আমি তাহলে চলে যাচ্ছি এর পরের টপিকসে, অতিরিক্ত চাহিদা রেখা অঙ্কন। আমার পরের টপিকসের নাম হচ্ছে অতিরিক্ত চাহিদা রেখা অঙ্কন। তাহলে আমরা অতিরিক্ত চাহিদা রেখা কিভাবে অঙ্কন করব? অবশ্যই আমরা প্রথমে বাজার ভারসাম্য গ্রাফটা আমাদেরকে আঁকতে হবে। অবশ্যই লম্ব অক্ষে নিলাম দাম, ভূমি অক্ষে নিলাম চাহিদার পরিমাণ, যোগানের পরিমাণ। ডিডি প্রাইম হচ্ছে চাহিদা রেখা, এসএস প্রাইম হচ্ছে যোগান রেখা। দুইটা রেখা যে বিন্দুতে ইন্টারসেক্ট করলো সেই বিন্দু হচ্ছে আমার ভারসাম্য বিন্দু। পি নট ভারসাম্য দাম আর কিউ নট হচ্ছে পি নট ভারসাম্য দাম, কিউ নট হচ্ছে ভারসাম্য পরিমাণ। এখান থেকে আর এইখানে আমি পাশের চিত্রের মেজারমেন্ট করব দাম, আর ভূমি অক্ষে মেজারমেন্ট করব অতিরিক্ত চাহিদা। ভূমি অক্ষে আমার মেজারমেন্ট করব অতিরিক্ত চাহিদা, লম্ব অক্ষে মেজারমেন্ট করব দাম। ওকে, তাহলে আমরা দেখো প্রাথমিক চাহিদা রেখা ডিডি প্রাইম এবং প্রাথমিক যোগান রেখা এসএস প্রাইম যে বিন্দুতে ইন্টারসেক্ট করলো এই বিন্দুর নাম দিলাম ই। ই মিন্স, ই কেন বোঝাচ্ছি? ই দিয়ে আমরা বোঝাই ইকুইলিব্রিয়াম। ই দিয়ে আমরা ইন্ডিকেট করি ইকুইলিব্রিয়াম। ই এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে ইকুইলিব্রিয়াম, এই জন্য ইকোনমিক্সে ই দিয়ে আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্ট বলি বা ভারসাম্য বিন্দু বুঝাই। তাহলে চাহিদা এবং যোগান রেখা যে বিন্দুতে আমাদের ইন্টারসেক্ট করলো বা ছেদ করলো সেই বিন্দু আমাদের হচ্ছে ভারসাম্য বিন্দু। তার মানে ই হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। ই বিন্দু থেকে ভূমি অক্ষ বরাবর লম্ব টানলাম, পেলাম ভারসাম্য পরিমাণ। ই বিন্দু থেকে লম্ব অক্ষ বরাবর রেখা টানলাম, পেয়ে গেলাম ভারসাম্য দাম। তাহলে ভারসাম্য দাম আমাদের চলে আসলো পি নট, আর ভারসাম্য পরিমাণ চলে আসলো কিউ নট। এখন দেখো পি বিন্দু থেকে পাশের চিত্রে আমি মেজারমেন্ট করেছি লম্ব অক্ষের দাম, আর ভূমি অক্ষে মেজারমেন্ট করেছি অতিরিক্ত চাহিদা। এই পি থেকে এখান থেকে ডট ডট দিয়ে আমি পি নট বিন্দু পেলাম। বলতো, আমরা সবাই জানি একটা জিনিস, সেটা হচ্ছে লম্ব অক্ষের যে কোনো বিন্দুর যে কোনো মান ভূমি অক্ষের এর মান কি শূন্য হয়, তাই না? লম্ব অক্ষে আমরা যদি যে কোনো পয়েন্ট নেই, এই বিন্দুর ভূমি অক্ষের মান কি হবে? 0 হবে। তাহলে পি নট অতিরিক্ত চাহিদা আমরা একটা বিন্দু কিন্তু পেয়ে গেলাম, পি নট। ওকে, পি নট আমরা কিন্তু অতিরিক্ত চাহিদার একটা বিন্দু পেয়ে গেলাম। এখন আমার দামটা যদি উপরে হয়, P1 হয়, তাহলে আমি এখানে কি দিয়েছিলাম? S1, এখানে দিয়েছিলাম মেবি D1। হ্যাঁ, আমার দামটা যদি আমার কি উপরে হয়, ভারসাম্য বিন্দু থেকে আমার যদি উপরে হয়, P1 হয়, সেক্ষেত্রে এখানে আমি M1 একটা বিন্দু পেলাম। কারণ আমরা এখানে কি পেয়েছি? এখানে আমরা ইপি পেয়েছি <0, অর্থাৎ অতিরিক্ত চাহিদা আমরা পেয়েছি কি? অতিরিক্ত চাহিদা, আর এই জায়গায় পেয়েছি অতিরিক্ত চাহিদা 0, তাই না? আর এই জায়গায় P1, দাম যখন P1 তখন আমার অতিরিক্ত চাহিদা পেয়েছি <0, অর্থাৎ ঋণাত্মক অতিরিক্ত চাহিদা। কেন? কারণ এখানে যোগানের তুলনায় চাহিদাটা কম। এই কারণে দেখো এই পোর্শনটা আমরা কি জানি, দেখো তো গ্রাফে, আমরা তো এগুলো সবাই জানি, তাই না? 9-10 থেকেই আমরা করে এসেছি। আমরা এরকম গ্রাফ যদি আমরা ড্র করি, এই সাইডে থাকে আমার পজিটিভ মান ভূমি অক্ষে, ডান সাইডে থাকে পজিটিভ মান, আর
বাম সাইডে থাকে নেগেটিভ মান, তাই না? আবার লম্ব অক্ষে এই সাইডে থাকে পজিটিভ মান, যদি লম্ব অক্ষে নিচে চলে যায় তাহলে হয় নেগেটিভ মান। মোট কথা এই সাইডে ভূমি অক্ষে থাকবে পজিটিভ মান, যদি মানগুলো নেগেটিভ হয় তাহলে বাম সাইডে আমরা যে চলে যাব এই সাইডে হবে আমাদের নেগেটিভ মান। তাহলে দেখো আমরা যেহেতু বলছি ঋণাত্মক অতিরিক্ত চাহিদা, এক্ষেত্রে আমি M1 একটা বিন্দু পেলাম। প্রথমে পেয়েছি P0 বিন্দু, এটা অতিরিক্ত চাহিদার একটা বিন্দু। এরপরে আমরা ঋণাত্মক অতিরিক্ত চাহিদার জন্য একটা বিন্দু পেলাম M1, দামটা কত? P1 দামে আমরা M1 ঋণাত্মক অতিরিক্ত চাহিদার একটা বিন্দু পেলাম। এখন নিচে আমি যদি দামটা ভারসাম্য দামের থেকে নিচে যদি আমি ভারসাম্য দামের থেকে একটা দাম সেট করি, P2 এ জায়গায় দিয়েছিলাম S2 আর এই জায়গায় দিয়েছিলাম D2, তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে আমি পাবো আমার যেহেতু ধনাত্মক অতিরিক্ত চাহিদা, আমার যেহেতু যোগানের তুলনায় চাহিদাটা বেশি, এক্ষেত্রে আমার অতিরিক্ত চাহিদাটা হবে গ্রেটার দেন 0। অর্থাৎ P2 দাম আমি যদি সেট করি তাহলে আমার কি হবে? আমার যোগানের তুলনায় চাহিদাটা বেশি হবে, সেক্ষেত্রে আমার অতিরিক্ত চাহিদাটা হবে গ্রেটার দেন 0, অর্থাৎ ধনাত্মক অতিরিক্ত চাহিদা। তাহলে P2 দামে এক্ষেত্রে আমি একটা বিন্দু পেলাম M2। দেখো এখন আমি যদি M1 P0 M2 এই বিন্দুগুলো আমি যদি যোগ করি স্কেল দিয়ে, যোগ করি তাহলে আমি বাম থেকে ডান দিকে নিম্নগামী একটা সরল রেখা পাবো। এই সরল রেখাটাই আমার হচ্ছে ইপি বা অতিরিক্ত চাহিদা রেখা। ওকে, ইপিটা হচ্ছে, ইপি দিয়ে আমি ইন্ডিকেট করছি অতিরিক্ত চাহিদা। তাহলে দেখো প্রথমে আমরা বিন্দু পেলাম P0, দেন আমরা ঋণাত্মক অতিরিক্ত চাহিদার জন্য বিন্দু পেলাম M1, এবং থার্ডলি আমরা ধনাত্মক অতিরিক্ত চাহিদার জন্য পজিটিভ, যেহেতু এই সাইডে আমরা তাহলে দিব পজিটিভ মান, আমরা পজিটিভ ধনাত্মক অতিরিক্ত চাহিদার জন্য একটা বিন্দু পেলাম M2। এখন P0 M1 M2 এই বিন্দুগুলো আমরা যদি স্কেল দিয়ে যোগ করি তাহলে আমরা বাম থেকে ডান দিকে নিম্নগামী একটা সরল রেখা পাবো। এই সরল রেখাটাকে আমরা ইন্ডিকেট করছি ইপি দিয়ে, যেহেতু অতিরিক্ত চাহিদার প্রতীক হচ্ছে ইপি। এর অতিরিক্ত চাহিদা রেখাটা হবে বাম থেকে ডান দিকে নিম্নগামী একটা সরল রেখা। ইজ ইট ক্লিয়ার? আমার মনে হয় তোমরা ক্লিয়ার হতে পেরেছো, আমার পড়ানোটা কি ক্লিয়ার হতে পেরেছো। তাহলে দেখো প্রথমে আমরা কি বললাম, অতিরিক্ত চাহিদার ধারণাটা ব্যাখ্যা করলাম, তারপরে আমি সিম্পল একটা বাজার ভারসাম্যের গ্রাফ দিয়ে কিন্তু তোমাদেরকে আমি বিশ্লেষণ করে দিলাম যে অতিরিক্ত চাহিদাটা কি কি। 3 ধরনের অতিরিক্ত চাহিদা: ধনাত্মক অতিরিক্ত চাহিদা, ঋণাত্মক অতিরিক্ত চাহিদা আর শূন্য অতিরিক্ত চাহিদা। এরপর আমরা কি করলাম, অতিরিক্ত চাহিদা রেখাটা কিভাবে ড্র করব। বাজার ভারসাম্যের গ্রাফ থেকে আমরা লম্ব অক্ষে দাম ধরেছি আর ভূমি অক্ষে অতিরিক্ত চাহিদা মেজারমেন্ট করে আমরা কিভাবে অতিরিক্ত চাহিদা রেখাটা বাজার ভারসাম্যের গ্রাফ থেকে অতিরিক্ত চাহিদা রেখাটা ড্র করব, সেটা আমরা দেখলাম। এখন তাহলে তোমাদের কাছে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে আমরা যদি একটা গাণিতিক উদাহরণ দেখি। চলো তাহলে আমরা একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পলে চলে যাই। আমরা যদি একটা গাণিতিক উদাহরণের সাহায্যে আমরা যদি দেখি, আমার মনে হয় তোমাদের কাছে অতিরিক্ত চাহিদার কনসেপ্টটা একদমই ক্লিয়ার হয়ে যাবে। আর এই জিনিসগুলো কিন্তু খুব ইজি, না বোঝার মতো কিছুই নাই, ঠিক আছে? আমরা একটা যদি উদাহরণ দেখি, গাণিতিক উদাহরণ, একটা যদি ইকুয়েশন নেই, মনে করো QT = 40 - 2P, QS = -5 + 3P। এটা মনে করো চাহিদা ইকুয়েশন, আর এটা হচ্ছে আমার কি যোগান ইকুয়েশন। এখন এখান থেকে আমি বের করব অতিরিক্ত চাহিদা। আমরা জানি অতিরিক্ত চাহিদার সূত্র হচ্ছে EP = DP - SP। তাহলে D এর জায়গায় আমি ইকুয়েশনটা বসাই 40 - 2P - SP এর জায়গায় আমি ইকুয়েশনটা বসাই -5 + 3P, ব্র্যাকেট উঠিয়ে দিব। 40 - 2P, মাইনাসে মাইনাসে হবে প্লাস, আবার প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস। তাহলে 40 আর 5, 40-এর সাথে 5 যোগ করলে কত হবে? 45।
মাইনাস 2p মাইনাস 3p হয়ে যাবে কত, 2 এর সাথে 3 যোগ করলে হবে মাইনাস 5p। অতএব তাহলে আমরা ইকুয়েশন থেকে আমরা পেতে পারি EP ইকুয়াল টু 45 মাইনাস 5p। এটা হচ্ছে আমাদের অতিরিক্ত চাহিদার ইকুয়েশন। অতিরিক্ত চাহিদার ইকুয়েশন আমরা পেলাম 45, আমরা অতিরিক্ত চাহিদার ইকুয়েশন পেলাম EP ইকুয়াল টু 45 মাইনাস 5p। এই ইকুয়েশনটা পেলাম। এখান থেকে আমরা এখন কাল্পনিক সূচি তৈরি করব এবং এই কাল্পনিক সূচির ভিত্তিতে আমরা অতিরিক্ত চাহিদার গ্রাফটা ড্র করব। ওকে, কিছুই না, আমি কিন্তু জাস্ট সূত্রে বসালাম EP ইকুয়াল টু DP মাইনাস SP। এই সূত্রে আমি কিন্তু আমার সমীকরণের মান দুইটা বসিয়েছি, চাহিদা সমীকরণের মানটা বসিয়েছি আর যোগান সমীকরণের মানটা বসিয়ে আমি কিন্তু ইপিটা বের করেছি। অতিরিক্ত চাহিদাটা আমরা পেয়েছি কত, EP ইকুয়াল টু 45 মাইনাস 5p। এখন আমি যদি একটা কাল্পনিক একটা সূচি যদি আমি তৈরি করি, দেখো আমরা যদি কাল্পনিক একটা দাম যদি আমরা ধরি, এ সাইডে বাম সাইডে দিলাম দাম আর এ সাইডে আমরা দিলাম অতিরিক্ত চাহিদা, EP ইকুয়াল টু 45 মাইনাস 5p। ওকে, আমরা যদি কাল্পনিক একটা সূচি তৈরি করি, মনে করো দাম ধরলাম 10 টাকা, তিনটা মানই ধরলাম 10 টাকা, 9 টাকা, 8 টাকা। সেক্ষেত্রে আমি এই ইকুয়েশনে বসাবো দাম যদি আমার 10 টাকা হয়, সেক্ষেত্রে আমার ইপিটা হবে জাস্ট এই ইকুয়েশনে বসাবো 45 মাইনাস 5 ইন্টু 10। তাহলে কত হবে, 5 দুগুণে কত, 5 দশে কত, 50। 45 থেকে যদি 50 বিয়োগ দেই থাকবে কত, মাইনাস 5। এই জায়গায় আমার অতিরিক্ত চাহিদা হয়ে যাবে মাইনাস 5। P2 যদি আমার 9 হয়, প্রাইস যদি আমার 9 হয়, 45 5 ইন্টু 9, 5 নং কত, 45। 45 মাইনাস 45 হয়ে যাবে কত, 0। 0 টাকা দাম, 9 টাকা দামে আমার অতিরিক্ত চাহিদা হয়ে যাবে 0। প্রাইস যদি আমার 8 টাকা হয়, সেক্ষেত্রে আমার ইপি হয়ে যাবে 45 মাইনাস 5 ইন্টু 8, 5 আটা কত, 5 আটা 40। 45 থেকে 40 বিয়োগ দিলে থাকবে 5। এই তিনটা মান তাহলে পেলাম 10 9 8। 10 টাকা, 9 টাকা, 8 টাকা দামে আমার ইপি হচ্ছে, অতিরিক্ত চাহিদাটা হচ্ছে মান হচ্ছে -5 0 আর হচ্ছে 5। তাহলে এটা মুছে দিলাম আমরা। তাহলে এখন এই সূচির ভিত্তিতে আমরা কিন্তু দামগুলো সম্পূর্ণ কাল্পনিক মান নিয়েছি। ওকে, দামগুলো কিন্তু আমরা কাল্পনিক মান নিয়েছি, অন্য মান নিলেও হয়, 1 2 3 4 নিলেও হয়। নর্মালি তো আমরা তাই করি, কাল্পনিক মান নিলে 1 2 3 4 5 এই মানগুলো নেই। কিন্তু আমরা একটু গ্রাফটা ইজিভাবে ড্র করার জন্য আমরা কিন্তু এই কাল্পনিক মানগুলো নিয়েছি। ওকে, আমরা যেহেতু অতিরিক্ত চাহিদার গ্রাফ আঁকবো, আমাদের গ্রাফ আঁকার সুবিধার্থে আমরা দামগুলো, এই মানগুলো আমরা নিয়েছি। তাহলে লম্ব অক্ষে আমি মেজারমেন্ট করলাম দাম, ভূমি অক্ষে মেজারমেন্ট করছি অতিরিক্ত চাহিদা। দামগুলো আমার হচ্ছে 9। যখন আমার দাম 9, তখন আমার অতিরিক্ত চাহিদা 0। তার মানে আমার গ্রাফটা 9 দিয়েই যাবে, 9 দিয়েই ইন্টারসেক্ট করবে। ঠিক আছে, দাম যখন আমার 10 টাকা, তখন আমার অতিরিক্ত চাহিদা কত, -5। তাহলে এখানে আমরা একটা বিন্দু পেলাম, এখানে অতিরিক্ত চাহিদার একটা বিন্দু পেয়েছি -5। আর দাম যখন আমার 8 টাকা, তখন আমার অতিরিক্ত চাহিদা কত, দাম আমার যখন 8 টাকা, তখন অতিরিক্ত চাহিদাটা হচ্ছে 5। মনে করো এখানে বিন্দু হচ্ছে 5।
এই বিন্দু, দাম যখন আমার 8 টাকা তখন আমার কত, দাম যখন আমার 8 টাকা তখন আমার কত, অতিরিক্ত চাহিদাটা হচ্ছে -5। এখন দেখো -5, 9 আর 5 এই বিন্দুগুলো আমি যদি যোগ করি স্কেল দিয়ে, যে বিন্দুগুলো পেলাম -5, 9 আর হচ্ছে 5, এই বিন্দুগুলো আমি যদি স্কেল দিয়ে যোগ করি তাহলে আমি পাবো ইপি, অতিরিক্ত চাহিদা রেখা। ইপিটা আমার কি? ইপিটা আমার হচ্ছে অতিরিক্ত চাহিদা রেখা। এই রেখাটা কেমন, শেপটা কেমন? এই রেখার শেপটা হচ্ছে বাম থেকে ডান দিকে নিম্নগামী একটা সরল রেখা। আমি আশা করি তোমরা গ্রাফটা আমার আর বোঝানোর কিছু নেই, যেহেতু এর আগে আমি বিশ্লেষণ করেছি, এই গ্রাফটা বোঝানোর কিছু নেই। আমি আগেই বলেছি যে আমার ভূমি অক্ষে আমার ডান সাইডে থাকবে পজিটিভ মান, আর জিরোর এই বাম সাইডে থাকবে, ভূমি অক্ষের ডানে হবে পজিটিভ মান আর বাম সাইডে গেলে হবে নেগেটিভ মান। তাহলে যেহেতু আমার 10 টাকা দামে অতিরিক্ত চাহিদা নেগেটিভ একটা মান আছে -5, এজন্য আমি বাম সাইডে এই গ্রাফটার একটা বিন্দু পেয়েছি -5। আর 9 টাকা যখন দাম তখন অতিরিক্ত চাহিদা 0। দেখো দাম যখন 9 টাকা তখন আমার দেখো অতিরিক্ত চাহিদাটা হয়েছে, পয়েন্ট হয়েছে 0। আর দাম যখন আমার 8 টাকা তখন আমার অতিরিক্ত চাহিদা হচ্ছে 5। এটা পজিটিভ মান, এই জন্য ডান সাইডে যাবে 5। তাহলে আমরা আরেকটা পয়েন্ট পেলাম 5। এখন -5, 9 আর 5 এই তিনটা বিন্দু আমরা যদি স্কেল দিয়ে যোগ করি, আমরা বাম থেকে ডান দিকে নিম্নগামী একটা সরল রেখা পাবো। এটাই হচ্ছে আমাদের ইপি। অতিরিক্ত চাহিদাটার প্রতীক হচ্ছে ইপি, ইপি দিয়ে প্রকাশ করা হয়। এটাই হচ্ছে আমাদের অতিরিক্ত চাহিদা। তাহলে আজকে আর নতুন টপিকসে না যাই, আজকে তাহলে এ পর্যন্তই থাক। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে আবার নতুন কোনো টপিকস নিয়ে হাজির হব। ঠিক আছে? তোমরা তো সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং নিজের প্রতি যত্নবান হবে, আর পরিবারের সবার প্রতিও যত্ন নিবে। তাহলে সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।